নমস্কার, আমি ডক্টর সুদীপ হলদার। আগের কিছু ভিডিওতে আমি হরমোন রিসেপ্টর কি, হার্ট2 রিসেপ্টর কি, Ki-67 কি, এগুলো নিয়ে পরপর ব্রেস্ট ক্যান্সারের বিশেষত কিভাবে তার কাজে লাগছে বা তার ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে, তো এগুলো নিয়ে আমি কিছু ভিডিও করেছি। আজকে এই ভিডিওগুলোর সম্মিলিত একটা ভিডিও, যে এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সারটাকে সবার ব্রেস্ট ক্যান্সার একরকম নয়। ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়ে বা প্রিসিশন মেডিসিন যেটাকে বলা হচ্ছে, সেটাতে ব্রেস্ট ক্যান্সারের আমরা এখন কিন্তু একটা এমনভাবে ট্রিটমেন্ট করি যেখানে ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা ট্রিটমেন্ট শুরু করার আগেই কিছু ভাগে ভাগ করে নিই যে এটা কোন ধরনের ব্রেস্ট ক্যান্সার। মানে ব্রেস্ট ক্যান্সার এখন একটা সামগ্রিকভাবে একটাই ডিজিজ নয়, এটা অনেক রকম ডিজিজ হতে পারে, মানে বিভিন্ন রকম হতে পারে। তো তারই একটা সম্মিলিতভাবে আমরা যদি ভাগ করি, তো ব্রেস্ট ক্যান্সার মূলত যেটা ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, এই যে আইডিসি যেটা আমরা বলি, সেই ব্রেস্ট ক্যান্সার মূলত 4 রকমের হয়। এখন এই 4টে রকম কীভাবে ভাগ করা হচ্ছে না, তার জন্য দরকার যে ইআরপিআর বা হরমোন রিসেপ্টর রিপোর্ট কী এসছে, তার হার্ট2 রিসেপ্টর রিপোর্ট কী এসছে এবং তার Ki-67 রিপোর্ট কী এসছে। তো আগের ভিডিওগুলোতে অলরেডি আমি ইআরপিআর কী, হার্ট2 রিসেপ্টর তার ভূমিকা কী এবং কীভাবে তার টেস্ট করা হয়, এবং Ki-67 তো সেটার মান বা তার কী ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন এই তিনটেকে যদি আমরা কম্বিনেশন করি, তাহলে যদি একটা এরকম পেশেন্ট, যদি একটা এক্সাম্পল দিয়ে দেওয়া যায় যে একটি পেশেন্ট আসলেন, তার একটা ব্রেস্টে টিউমার আছে এবং সেখান থেকে আমরা কোন ড্রিল বায়োপসি বা ট্রুকাট বায়োপসি যেটা বলা হলো আমরা করলাম, তাতে ব্রেস্ট ক্যান্সার বা আইডিসি আসলো, এবং তার সঙ্গে যখন আমরা আইএসসি করলাম বা বাকি পরীক্ষাগুলো করলাম, তখন একটা পসিবিলিটি হতে পারে যে এর ইআর অথবা পিআর এই দুটোকে আমরা একসঙ্গেই উচ্চারণ করি, মোটামুটিভাবে এই দুটোকে কাছাকাছি থাকে বলে আমরা ইআরপিআর বা হরমোন রিসেপ্টর বলি, যে হরমোন রিসেপ্টর একটা পজিটিভ হতে পারে, হার্ট2 রিসেপ্টর নেগেটিভ হলো, আর Ki-67 কম। এবার এই কমটার ডেফিনেশন অলরেডি Ki-67 ভিডিওতে আমি বলেছি যে আইদার 15-20 কম, না হলে 15-20 বেশি। তো বিভিন্ন ল্যাবরেটরি ওয়াইজ কিছু ভ্যারি করে। তো আমি যদি 20 ধরি একটা কাট অফ, তো 20 থেকে কম ইআরপিআর পজিটিভ আর হার্ট2 নেগেটিভ, এই ধরনের যদি কম্বিনেশন আমরা পাই, তখন তাকে আমরা বলি লুমিনাল এ। লুমিনাল এ, এটা হলো প্রথম। এখন যদি দেখা গেল নেক্সট একটা ক্লাসিফিকেশন যেখানে ইআরপিআরটা নেগেটিভ, হার্ট2 পজিটিভ, এরকম যদি হয়, তখন সেই ধরনের ক্যান্সারটাকে আমরা বলি হার্ট2 অ্যাম্পলিফাইড বা হার্ট2 ওভার এক্সপ্রেসড, মানে হার্ট2টা মিউটেশন হয়ে হার্ট2টা বেশি বেশি করে আছে। আর একটা যদি পসিবিলিটি দেখা যায় যে তিনটে রিসেপ্টর ইআর, পিআর এবং হার্ট2 তিনটেই নেগেটিভ, সেটাকে আমরা বলি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা নিয়ে আগে আমি কিছু ভিডিও করেছি যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার কী। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এটাই যেখানে ইআর, পিআর এবং হার্ট2 তিনটে রিসেপ্টরই নেগেটিভ। এছাড়া আর একটা কম্বিনেশন পসিবল হতে পারে যে ইআর হয়তো পজিটিভ, বা কিছু কিছু ক্ষেত্রে ইআর পজিটিভ পিআর নেগেটিভ, কিন্তু হার্ট2 পজিটিভও হতে পারে, হার্ট2 নেগেটিভও হতে পারে, এবং Ki-67টা রিলেটিভলি বেশি, 20-র বেশি, 30-40 এরকম বা 80, যাই হোক কেন, মানে যে কাট অফ তার থেকে বেশি। এইরকম যদি মধ্যবর্তী একটা কম্বিনেশন হয়, তখন তাকে আমরা বলি লুমিনাল বি। তাহলে একটা হলো লুমিনাল এ, একটা হলো লুমিনাল বি, একটা হলো ট্রিপল নেগেটিভ, আর একটা হলো হার্ট2 এনরিচ বা হার্ট2 অ্যাম্পলিফাইড, যাই হোক। তো এই 4টি ভাগে আমরা যখন ভাগ করি, এটাকে আমরা বলি মলিকুলার ক্লাসিফিকেশান। এই মলিকুলার লেভেলে ক্লাসিফাই করার দরকারটা কি না, এর উপর ডিপেন্ড করছে আমার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। লুমিনাল এটা জেনারেলি যদি আমরা চিন্তা করি যে খুব স্লো গ্রোয়িং একটা টিউমার, অনেক ক্ষেত্রে আমরা যেটা পাই পোস্ট মেনোপজাল বা যাদের অলরেডি মেনোপজ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে সবসময় তাদের ক্ষেত্রেই পাবো সেটা নয়, অনেকের ক্ষেত্রে পাওয়া যায়, বাট ওদের ক্ষেত্রে বেশি পাওয়া যায় যেটা আমরা দেখি, তাদের ক্ষেত্রে লুমিনাল এ ক্যান্সারটা আমরা পাই। এবং এই লুমিনাল এ ক্যান্সারের একটা মেন অপারেশনের পরে ট্রিটমেন্ট যদি আর্লি স্টেজে থাকে, শুধুমাত্র কিন্তু আমরা এটা হরমোন দিয়ে, কারণ এগুলো যেহেতু খুব স্লো গ্রোয়িং, যেহেতু Ki-67 কম, তাই এগুলোর হরমোন সেন্সিটিভিটি কিন্তু মোটামুটিভাবে ভালো, এবং সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের দরকার নাও পড়তে পারে কেমোথেরাপি। এখন যদি হার্ট2, যেটা আগে কিছু ভিডিওতে আমি বলেছি যে হার্ট2 যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাস্টুজিমাব ইঞ্জেকশন বা ওই রিলেটেড যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। সেটা মেটাস্টেটিক সেটিং হতে পারে, সেটা প্রি অপারেটিভ বা নিউ অ্যাডজুভেন্ট সেটিং হতে পারে, বা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ হতে পারে। এরপরে আসতো টিএনবিসি। টিএনবিসি ইম্পর্টেন্স এটাই যে টিএনবিসিটা খুব অ্যাগ্রেসিভ ধরনের টিউমার, যেহেতু তিনটে রিসেপ্টরই নেগেটিভ, সেক্ষেত্রে হরমোন ট্রিটমেন্টও এখানে করা যাবে না। হার্ট2 যেহেতু নেগেটিভ, সুতরাং হার্ট2 এগেনস্টে যে আমাদের ট্রাস্টুজিমাব বা রিলেটেড যে ইঞ্জেকশন যেগুলো আছে বা ট্রিটমেন্টের যে ট্যাবলেট রয়েছে, সেগুলো আমরা করতে পারবো না। সুতরাং টিএনবিসি এমন একটা এবং অ্যাগ্রেসিভ হওয়ার জায়গায়, সেখানে একটা সুবিধা কি, যেহেতু Ki-67 ইন জেনারেলি এদের ক্ষেত্রে বেশি থাকে, তাই এগুলো কেমো সেন্সিটিভ হয়। তাই যদি টিএনবিসি আসে, একটা আমাদের পেশেন্টের টিউমার যদি বড় হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা আগে কেমোথেরাপি অনেক সময় প্রেসক্রিপশন করা হয়,
যেটাকে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলি, যেখানে আমরা অপারেটিভ সেটিং পরে আমরা অপারেশনের কথা চিন্তা করছি। ইভেন HER2 পজিটিভ, যেখানে ট্রাস্টুজিমাব বা এই ধরনের ইঞ্জেকশন দেওয়ার জায়গায় আমরা আছি, সেখানেও কিন্তু আমরা যেহেতু এগুলো কেমো সেন্সিটিভ বা এগুলো এই HER2 মানে ট্রাস্টুজিমাব এগুলো সেন্সিটিভ হয়, কেমো রেসপন্স বাট এই ধরনের টিউমার রেসপন্স খুব ভালো থাকে, তাই এসব ক্ষেত্রে কিন্তু আমাদের কেমোথেরাপি বা এই ধরনের টার্গেটেড থেরাপি দিয়ে টিউমার ছোট করে অপারেশন করার জায়গায় থাকে। এবং সেক্ষেত্রে আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়তো আগে খুব বড় টিউমার ছিল, ছোট হয়ে কিন্তু আমরা ব্রেস্ট কনজারভেশনও করতে পারি। তো এই জন্যই এখনকার ব্রেস্ট ক্যান্সার যখন ট্রিটমেন্ট করা হয়, তখন যেটা আগেও আমি বলেছি, শুধুমাত্র FNAC রিপোর্টের ভিত্তিতে কিন্তু চিকিৎসা করা ঠিক নয়। কারণ শুধুমাত্র FNACতে আমি এই 4 ধরনের যে আমি ভাগ করছি বা যেরকমভাবে প্ল্যান করছি, সেই রিপোর্টগুলো কিন্তু আমরা পাবো না। তাই কোর বায়োপসি বা ট্রুকাট বায়োপসি খুব ইম্পর্টেন্ট, এবং এই 4টে ভাগে যে 4টে যে ER/PR বা HER2 বা KI67 এগুলো একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, যেগুলোর পরেই কিন্তু আমরা আইডেন্টিফাই করলাম যে এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে এবং তার প্ল্যানটা কী করছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর, যেটা অলরেডি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে একটা স্টেজিং, যেটা আমি আগে অনেকবার ভিডিওতে বলার চেষ্টা করেছি, যে সেটা পেট সিটি স্ক্যান হতে পারে, এমনি সিটি স্ক্যানও হতে পারে। অনেক ক্ষেত্রে সবসময় স্টেজিং লাগবেই তাও নয়, খুব আর্লি স্টেজে হয়তো আমাদের খুব একটা স্টেজিং নাও লাগতে পারে, সেটা ডিপেন্ড করছে পেশেন্ট কী অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করছে। তো বায়োপসি, তার এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা অনেক ক্ষেত্রে ফিশ এবং এই স্টেজিং এর উপর ভিত্তি করে কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু, যেটা আবার আমি বলছি, FNACর কিন্তু ভূমিকা খুবই সামান্য বা নেই ট্রিটমেন্টের দিক থেকে। সুতরাং এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, যে ব্রেস্ট ক্যান্সারটা কীভাবে আমরা ভাগ করছি এবং কীভাবে তার ভাগের ভিত্তিতে আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করছি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইগুলো কমপ্লেক্স জিনিস, আমি সহজ ভাষায় বা সহজভাবে বলার চেষ্টা করছি। আপনারা যদি কোনো সাজেশন বা মতামত থাকে আমাকে জানান, ডেফিনেটলি আমি সেটা নিয়ে আবার পরবর্তী সময় ভিডিও করব। নমস্কার।